সারা দেশে চলছে অনুমতিহীন প্রায় ৩,০০০ হাসপাতাল ক্লিনিক। রোববারের মধ্যে ব্যবস্থা নিতে সিভিল সার্জনদের মন্ত্রণালয়ের নির্দেশ। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের শিক্ষা, স্বাস্থ্যসহ ২৬ বিভাগে ৭ বছর ধরে জনবল নিয়োগ বন্ধ, সরকারি কার্যক্রম ব্যাহত। জামালপুরে রেলওয়ে ওভারপাস নির্মাণের ভূমি অধিগ্রহণে জটিলতা, প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ। বরিশাল কেন্দ্রীয় কারাগারে এক আসামির আত্মহত্যা, ২ কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা, ১ জন বরখাস্ত। এক জমিতে একাধিক ফসল চাষে বদলে গেছে গাইবান্ধার আমির আলীর জীবন। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক পাওয়ার পাশাপাশি হয়েছেন কোটিপতি। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সারা দেশে এখনো চলছে প্রায় ৩,০০০ অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার। আগামী রোববারের মধ্যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ও সিভিল সার্জনদের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশের প্রায় অর্ধেক মানুষ সেবা নেয় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিকে। নিয়ন্ত্রণ না থাকায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায়ই ওঠে অনিয়ম ও অব্যবস্থাপনার নানা অভিযোগ। সবশেষ আদাবরে মাইন্ড এইড হাসপাতালে পুলিশ কর্মকর্তার মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। সারা দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারগুলোকে নিবন্ধনের আওতায় আনতে গত ১০ বছর বহুবার সময় বাড়িয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সবশেষ ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়িয়ে বলা হয়, এর আগেই কোনো প্রতিষ্ঠান নিবন্ধন না নিলে অবৈধ হিসেবে ধরা হবে। এতে সাড়া দিয়ে আবেদন করে ১৩,০০০ প্রতিষ্ঠান। তবে নিবন্ধন পেয়েছে ৬,০৬৭টি হাসপাতাল, ক্লিনিক, আর আবেদনই করেনি ২,৯১৬টি। ইট উইল টেক টাইম, কারণ অনেক অবৈধ প্রতিষ্ঠান আছে আমাদের গড়ে। যদি আমি ধরি যে আমাদের এক একটা জেলায় ৫০টাও আছে, তাহলে ৬৪ into ৫০ অনেক বিষয়। বাট আই থিঙ্ক উইদিন 6 or 1 year we can overcome all these issues. সবচেয়ে বেশি ৮৩০টি অবৈধ হাসপাতাল চট্টগ্রামে, ঢাকায় এই সংখ্যা ৬৪২। এরপর ময়মনসিংহ ও রাজশাহীতে বেশি নিবন্ধনহীন হাসপাতাল। এসব হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ও সিভিল সার্জনদের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে প্রয়োজনে সিলগালা করার নির্দেশনাও দেওয়া হয়েছে। এরই মধ্যে বিভিন্ন জেলায় শুরু হয়েছে অভিযান। যাদের লাইসেন্স নবায়ন হয়নি, আমরা তাদেরকে নবায়নের জন্য চাপ দিচ্ছি। যত তাড়াতাড়ি পারবে তারা নবায়ন করেই কাজ করবে। অধিকাংশই প্রতিষ্ঠান যাদের নবায়ন আপডেটেড নাই, আমরা তাদের কার্যক্রমকে বন্ধ রাখছি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, অবৈধ কোনো হাসপাতাল চলতে দেয়া হবে না। যেহেতু তাদের কার্যক্রম চলছে, সেইগুলিকে আমাদের যে লোকাল প্রশাসন আছে, আমাদের বিভাগীয় পরিচালক স্বাস্থ্য, সিভিল সার্জন, ইউএসএনএফ মহোদয়, এরা ক্লিনিকগুলি বন্ধ করবে। কোন জেলায় কতটি অবৈধ হাসপাতাল আছে এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানিয়ে আগামী রোববারের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরও জানাতে এবার চট্টগ্রাম ও বগুড়া থেকে জানাবেন সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে জানাবেন ইফতেখার ফয়সাল। ইফতেখার, অবৈধ হাসপাতাল বন্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, আর অনুমতি ছাড়া এই ধরনের হাসপাতাল এতদিন ধরে কিভাবে চলছে? আসলে আমরা দেখেছি বিভিন্ন সময় যখন কোনো হাসপাতাল, ক্লিনিকে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে কিংবা অবহেলায় মৃত্যুর ঘটনা কিংবা এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটার পরেই মূলত আমরা দেখি যে বিভিন্ন চাপের কারণে প্রশাসনের যেই তৎপরতা সেটি কিছুটা লক্ষ্য করা যায়, কিন্তু আবার সেটি থমকে যায়। এবারও আমরা দেখেছি ঢাকায় একটি ঘটনা ঘটার পর, বিশেষ করে যে একজন পুলিশের একজন কর্মকর্তার মৃত্যুর পরে আবার আমরা দেখেছি এক ধরনের টনক নড়েছে প্রশাসনের, এবং চট্টগ্রামেও এর প্রভাব দেখতে পেয়েছি। এরই মধ্যে চট্টগ্রাম সিভিল সার্জনের নেতৃত্বে বিভিন্ন হাসপাতালে অভিযান চালানো হয়েছে এবং 3টি হাসপাতাল এর মধ্যে বন্ধ করা হয়েছে। এবং আমরা এর মধ্যে চট্টগ্রাম সিভিল সার্জন
সার্জন কার্যালয়ের সূত্রে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে চট্টগ্রামে 580টি তাদের হিসেব মতে যে 580টি হাসপাতাল বেসরকারি হাসপাতাল ক্লিনিক রয়েছে, যার মধ্যে কেবল নিবন্ধন রয়েছে অর্থাৎ লাইসেন্স রয়েছে 150টির, এর মধ্যে বাকিগুলো লাইসেন্স নেই। এর মধ্যে কোনোটি হয়তো আগে লাইসেন্স নিয়েছিল কিন্তু তাদের যে নবায়ন করার কথা সেটি তারা নবায়ন করেনি। তো এটি নিয়ে আসলে তখন আমরা খুব বেশি তৎপরতা সিভিল সার্জন কার্যালয় কিংবা যে বিভাগীয় স্বাস্থ্য অফিস তাদের কিন্তু দেখা যায়নি। কিন্তু আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে সেটি আবার তারা জোর তৎপরতা শুরু করেছেন। গত 9 তারিখ একটি বিভাগীয় স্বাস্থ্য যে কর্মকর্তা রয়েছেন তার নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা তিনি সিভিল সার্জনদের নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম বিভাগে যারা রয়েছেন তারা যাতে খুব দ্রুত এইসব হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। তো আর এই যে অভিযানগুলো পরিচালিত হয়েছে সেই অভিযানে আমরা যেটি দেখেছি যে বিভিন্ন হাসপাতালে নানা ধরনের অভিযোগ আমরা পাচ্ছি। কারো লাইসেন্স নেই, কারো যেই এক্স রে ডিপার্টমেন্ট সেই এক্স রে ডিপার্টমেন্টের মেশিনারিজগুলো যে ঠিকমতো কাজ করে না, কোনো জায়গায় দেখা গেছে যে রিয়েজেন্টগুলো রয়েছে সেগুলো মানোত্তীর্ণ এবং এ কিন্তু নানা ধরনের সমস্যা। আর আমরা যদি চট্টগ্রামে যে হাসপাতাল বেসরকারি হাসপাতাল ক্লিনিকগুলো রয়েছে সেগুলোর যদি অবস্থা দেখি, সেই হাসপাতাল ক্লিনিকগুলো গড়ে তোলা হয়েছে কিন্তু যেই নিয়ম রয়েছে সেই নিয়ম না মেনে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যেই নিয়ম অনুযায়ী যে ইমারত বিধিমালা অনুযায়ী কিন্তু চট্টগ্রামে হাসপাতাল ক্লিনিক করতে গেলে সেক্ষেত্রে তাদেরকে অনুমোদন নিতে হয় একটি বিশেষ শ্রেণীতে, যেটিকে বলা হয় এফ শ্রেণীর নিবন্ধন, তাদেরকে অনুমতি তাদেরকে দেওয়া হয়। কিন্তু মাত্র হাতে গোনা 1-2টি হাসপাতালের এটি আছে। অধিকাংশ হাসপাতাল চলছে সেটি হয়তো কোনোটা আবাসিক ভবনে কিংবা কোনো বাণিজ্যিক ভবনে। এই সঙ্গে আমরা দেখেছি যেটি যে পরিবেশ অধিদপ্তরের কিন্তু অনুমতি নিতে হয় এবং পরিবেশ ছাড়পত্রের প্রয়োজন পড়ে, কিন্তু সেই ক্ষেত্রে পরিবেশের ছাড়পত্র থাকলেও তাদের যে শর্তগুলো দেওয়া হয় সেগুলো পূরণ করা হয় না, বর্জ্য ব্যবস্থাপনার যে নিয়মগুলো রয়েছে সেগুলো মানা হয় না। আর সার্বিকভাবে আমরা দেখেছি অনেক হাসপাতালে যে চিকিৎসকদের যে সেবা দেওয়ার কথা সেই সেবার যে ব্যবস্থাও সেখানে নেই। আমরা যেমন গত কয়েকদিন আগে যে চট্টগ্রামে যে হাসপাতালটি ক্লিনিকটি বেসরকারি ক্লিনিকটি বন্ধ করা হলো সেখানেও কিন্তু রাতের বেলা কোনো চিকিৎসক থাকতো না, যার কারণে অদক্ষ নার্স দিয়ে সেখানে যে অনেক সময় চিকিৎসা করানো হয়েছে। তো এই ছিল মোটামুটি এখানকার খবর। ইফতেখার, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার বগুড়ার খবর জানবো, সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আমিরুল লতিফ। আমিরুল, বগুড়ায় অবৈধ হাসপাতালগুলোর বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে আর তাদের কার্যক্রম বন্ধে প্রশাসনের কি ধরনের উদ্যোগ আপনি দেখতে পাচ্ছেন, আর এই সমস্ত হাসপাতালের মালিকরা কি বলছেন? চট্টগ্রামের সহকর্মী যেরকমটি বলছিলেন, বগুড়ার অবস্থায় সেরকম যে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটলে আসলে প্রশাসন নড়ে চড়ে বসেনি, এটা সার্বিক চিত্র চট্টগ্রামের মতো বগুড়াতেও। এখানে জানিয়ে রাখি যে 267টি অনুমোদিত হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, আর এর বাইরে অননুমোদিত আছে 150টিরও বেশি। এটির প্রকৃত তালিকা আসলে সিভিল সার্জন অফিস আমাদেরকে দিতে পারেনি, কারণ অলিতে গলিতে এত বেশি এই ধরনের ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল এগুলো গড়ে উঠেছে যে এগুলোর তালিকা আসলে তৈরি করাটাও খুব কঠিন হয়ে গেছে তাদের জন্য, এটি আমাদেরকে তারা জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে গত কয়েকদিনের অভিযানে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা এবং বেশ কয়েকটি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে। তাদের বেশিরভাগের বিরুদ্ধেই অভিযোগ ছিল যে প্রকৃত কাগজপত্র না থাকা, নিবন্ধন না থাকা এবং যেসব শর্ত বা নিয়মকানুন মেনে চলার কথা তাদের বেশিরভাগই আসলে সেগুলো মেনে চলছে না। এখানে অনুমোদনহীন এবং অনুমোদিত দুই ধরনের যেসব যে হাসপাতালগুলো আছে, যে ক্লিনিকগুলো আছে, তাদের বেশিরভাগই, আমি দেখানোর চেষ্টা করছি, বেশিরভাগই আসলে বাণিজ্যিক ভবন, আবাসিক ভবন এই ধরনের ভবনগুলোতে গড়ে উঠেছে, যেখানে নিচতলায় কোনো একটি দোকান বা কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠান এবং দোতলায়, তিনতলায়, চারতলায় এই ধরনের বাসা ভাড়া নিয়ে তারা এই ধরনের কার্যক্রম পরিচালনা করছেন। তবে অনুমোদিত এবং অনুমোদনহীন সবগুলোর ক্ষেত্রেই আমরা লক্ষ্য করেছি যে সব থেকে বেশি যে অভিযোগটি রয়েছে সেটি হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। বর্জ্য ব্যবস্থাপনার যেসব নির্দিষ্ট ডাস্টবিন থাকার কথা সেগুলো কোনোটাতে পাওয়া যায়নি, কোনোটা ল্যাব পরিষ্কার না, কোনোটার ফ্রিজ পরিষ্কার না, এমনকি দেখা গেছে যে অপারেশন থিয়েটার পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন নয়, সেখানে লাইটের উপর ধুলা পড়ে আছে, বেডের মধ্যে ধুলা জমে আছে, বিভিন্ন ধরনের মাকড়সার জাল সহ অন্যান্য বিভিন্নভাবে অপরিষ্কার হয়ে আছে। এটুকু আমরা গত বৃহস্পতিবার আমি নিজেই এরকম একটি অভিযানের মধ্যে গিয়ে দেখেছি। তো এই নিয়ে আসলে খুবই দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন এখানকার যারা প্রশাসনিক
কর্মকর্তারা যে কোনোভাবেই এদেরকে আসলে এই ধরনের শৃঙ্খলার মধ্যে আনা যাচ্ছে না। আরেকটি বড় বিষয় যে যারা অনুমোদন নিচ্ছে না তাদেরকে যে জোর করে যে অনুমোদন নেওয়ার বিষয়টি আছে সেক্ষেত্রেও আসলে নানা ধরনের অভিযোগ, নানা ধরনের গাফিলতি আছে। হাসপাতাল মালিকেরাও বলছে যে তারা যখন আবেদন করছেন অনুমোদনের জন্য বিভিন্ন কারণ দেখিয়ে তাদের সেই অনুমোদনের আবেদনগুলো বাতিল করে দেওয়া হচ্ছে। তো এটার বিপক্ষে আবার সিভিল সার্জন অফিস থেকে যেটি বলা হচ্ছে যে আবেদন তখনই বাতিল হচ্ছে যখন তাদের ক্রাইটেরিয়াগুলো পুরোপুরি যখন ফুলফিল হচ্ছে না তখনই তাদের সেই আবেদনপত্রগুলো বাতিল হচ্ছে। এবং এরকমটি একাধিক হাসপাতালে দেখা গেছে যে ডাক্তার নার্সের কোনো বালাই নিয়ে আয়া দিয়ে কাজ চলছে। এমনকি আমরা এমনটি দেখেছি যে বৃহস্পতিবার সন্ধানী নামে একটি মেডিকেল এবং ক্লিনিক সিলগালা করে দেওয়া হয়েছে। সেখানে একজন পিয়ন তিনি এই মেডিকেলের মালিক। তো এইরকমই আসলে অব্যবস্থাপনা চলছে বগুড়াতে। চট্টগ্রাম এবং বগুড়া থেকে জানাচ্ছে আমাদের সহকর্মীরা। কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে গোলাগুলিতে এক চোরা কারবারি নিহত হয়েছেন। আজ ভোরে টেকনাফের স্লুইস গেট এলাকায় এই ঘটনা ঘটে। টেকনাফ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান জানিয়েছেন, মিয়ানমার থেকে ইয়াবার চালান প্রবেশ করবে এমন খবরে নাফ নদীতে অভিযানে যায় বিজিবি সদস্যরা। নাফ নদী হয়ে শূন্যরেখা অতিক্রমের সময় একটি নৌকাকে থামতে বলা হয়। এ সময় বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে ইয়াবা চোরা কারবারিরা। বিজিবি সদস্যরা পাল্টা গুলি ছুড়লে নৌকায় থাকা চোরা কারবারিরা নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়। পরে নৌকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে আটক করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার হয়েছে। বরিশালের বাকেরগঞ্জে মোবাইল চুরির অভিযোগে শিশু নির্যাতনের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত শিশুটিকে বরিশাল শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। শিশুটির স্বজনরা জানায়, বৃহস্পতিবার বিকেলে বাকেরগঞ্জের নীলগঞ্জ এলাকায় ৯ বছরের শিশু বাড়ির উঠোনে খেলছিল। এ সময় প্রতিবেশী কবির চৌকিদারের ছেলে সাইল ও তার সহযোগীরা মোবাইল চুরির অভিযোগে শিশুটিকে বাথরুমে আটকে মারধর করে। আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ৫ জনকে আসামি করে মামলা করেছেন শিশুটির বাবা। 11 বছরের এক মেয়ে শিশুকে মোবাইল চুরির অপবাদ দিয়ে বাথরুমে আটকে গামছা দিয়ে নির্যাতন করার বিষয়ে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই বিষয়ে ৫ জনকে আসামি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে। সিলেটে পুলিশি নির্যাতনে হত্যা সুষ্ঠু বিচার ও দ্রুত মামলা কার্যক্রম শেষ করার দাবি জানিয়েছেন রায়হানের মা সালমা বেগম। দুপুরে নিজ বাসায় সংবাদ সম্মেলন করে এই দাবি জানান নিহত রায়হানের পরিবার ও আখালী এলাকাবাসী। সংবাদ সম্মেলনে রায়হানের মা বলেন, মামলার সুষ্ঠু তদন্ত হলেই প্রধান অভিযুক্ত এসআই আকবর হোসেন সহ সব অপরাধীর তথ্য বেরিয়ে আসবে। নির্যাতনকারী সব পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি। গত 11 অক্টোবর রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ধরে এনে নির্যাতন করা হয়। এরপর ওসমানী মেডিকেলে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে 12 অক্টোবর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। আমি সবার কাছে এটাই প্রার্থনা করব, যাতে আমার বাচ্চা ন্যায় বিচারটা যেন আমি পাই। আমি আর কিছু চাই না এবং অতি দ্রুত বিচারটা যেন শুরু হয়, এটাই আমি আপনাদের কাছে পার্বত্য জেলা পরিষদের আওতাধীন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ ২৬ বিভাগে 7 বছর জনবল নিয়োগ বন্ধ রয়েছে। এতে একদিকে যেমন ব্যাহত হচ্ছে সরকারি কার্যক্রম, অন্যদিকে নিয়োগ বন্ধ থাকায় হতাশ চাকরি প্রার্থীরা। তবে নিয়োগ প্রক্রিয়া শুরুর জন্য এরই মধ্যে মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান। 3 পার্বত্য জেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রাণী ও মৎস্যসহ ২৬ বিভাগ পরিচালনার দায়িত্ব পার্বত্য জেলা পরিষদের। এসব বিভাগে ৩য় ও ৪র্থ শ্রেণীর পদে নিয়োগ দেয় জেলা পরিষদ। তবে খাগড়াছড়িতে বছরের পর বছর শূন্য পদে হচ্ছে না কোনো নিয়োগ। প্রাইমারি স্কুলে অ্যাপ্লাই করছিলাম, 3 বছর অতিক্রম হয়ে যাচ্ছে, এখনও নিয়োগ হচ্ছে না, হয়েও নাই। আর কৃষি অফিসে যেটা অ্যাপ্লাই করছিলাম ওটাও প্রায় 1.5 বছর হয়ে যাচ্ছে। জেলার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ প্রায় 7 বছর ধরে বন্ধ। 594টি প্রাথমিক বিদ্যালয়ে 422টি শূন্য পদের বিপরীতে 2017 সালে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়াও ঝুলে আছে। জনবল না থাকলে স্বাস্থ্য ব্যবস্থা একটু তো আমাদের সমস্যা হচ্ছে, যেহেতু 3য় ও 4র্থ শ্রেণীর পদগুলো খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষক যদি না থাকে আসলে শ্রেণী পাঠদান চালানোর ক্ষেত্রে কিছুটা সমস্যার সৃষ্টি হয়। তা আমরা আশা করছি যে আমরা যদি জেলা পরিষদ এই নিয়োগ কার্যক্রমটা সম্পন্ন করেন তাহলে হয়তো শিক্ষকের ঘাটতিটা আমাদের পূরণ হয়ে যাবে।
8 বছর ধরে নিয়োগ বন্ধ রয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে। 2019 সালে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হলেও এখনও প্রকাশিত হয়নি ফল। আমাদের শূন্য পদ যাতে জেলা পরিষদ খাগড়াছড়ি পূরণের ব্যবস্থা করেন, যাতে জনবল নিয়োগ দিয়ে আমরা আমাদের কর্মকে বাড়াতে পারি। এই দীর্ঘ সময়ও যেহেতু নিয়োগ হয় না, যার জন্য আমরা আমাদের কাজ লোকবলভাবে কাজকর্ম হচ্ছে না। জেলা পরিষদ চেয়ারম্যান জানান, শূন্য পদে নিয়োগের জন্য মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হয়েছে। এটা ছাড়পত্র নিতে হয় অর্থ মন্ত্রণালয় থেকে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে, এবং সর্বোপরি আমাদের পার্বত্য মন্ত্রণালয় যদি আমাদেরকে ক্লিয়ারেন্স দেয় তখন আমরা নিয়োগ করতে পারি। তারপরেও আমরা ইদানিং আমরা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক আমরা চিঠি দিয়েছি এবং মন্ত্রী মহোদয়, সচিব মহোদয়ের সাথে আমার আলাপ হয়েছে। খাগড়াছড়ি জেলা পরিষদের আওতায় বিভিন্ন বিভাগে শূন্য পদের সংখ্যা প্রায় 1000। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরও জানাতে এবার খাগড়াছড়ি থেকে যোগ দিয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, প্রায় 7 বছর ধরে জনবল নিয়োগ বন্ধ, ঠিক কী কারণে জনবল নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না, কর্তৃপক্ষ কি বলছেন? দেখুন, যে বিষয়টা সবচেয়ে জরুরি, পার্বত্য জেলা পরিষদের যারা চেয়ারম্যান এবং সদস্য রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে অনির্বাচিত। গত 3 দশক ধরে খাগড়াছড়ি জেলা পরিষদের নির্বাচনটা কিন্তু আটকে আছে, যেহেতু তারা জনপ্রতিনিধি বা না এবং জনগণের ভোটে নির্বাচিত হয়নি। সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের প্রতি যে কমিটমেন্ট বা একটা প্রতিশ্রুতি সেটাও কিন্তু নাই। এবং জেলা পরিষদের যে সমস্ত নিয়োগগুলো বিগত সময় হয়েছে, প্রত্যেকটা নিয়োগ কিন্তু দুর্নীতি, অনিয়ম, এই সমস্ত অভিযোগে কিন্তু অভিযুক্ত। সর্বশেষ যে 2017 সালে যে শিক্ষক নিয়োগ হয়েছিল প্রাথমিক বিদ্যালয়গুলোতে, সেখানেও কিন্তু এই যে নিয়োগ, সেই নিয়োগগুলো নিয়ে কিন্তু ঘুষ প্রদান এবং দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতির অভিযোগ উঠেছিল। সেই সময়ের যারা জনপ্রতিনিধি ছিল, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়রের নেতৃত্বে কিন্তু এখানে সাধারণ চাকরি পাতে তারা আন্দোলন গড়ে তুলেছিল এবং রাস্তা সড়ক অবরোধের মতো কিন্তু ঘটনা হয়েছে। তো এইভাবে যে আসলে জেলা পরিষদের যে পক্ষ থেকে যে সমস্ত নিয়োগগুলো হয়, এগুলো কিন্তু বরাবরই এই ধরনের অভিযুক্ত। এবং আমি যদি আপনাকে একটু বলতে চাই, 2013 সালে যে সর্বশেষ স্বাস্থ্য বিভাগে যে নিয়োগ হয়েছিল সিভিল সার্জন অফিসে, সেখানেও পরবর্তী দেখা যায় 2 জন কিন্তু ভুয়া সনদপত্র দিয়ে তারা চাকরি নিয়েছে। আসলে জেলা পরিষদের এই যে নিয়োগগুলো না হওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণটা, আসলে মানুষের প্রতি যে কমিটমেন্ট, জনপ্রতিনিধি না হওয়ার কারণে সেই নিয়োগগুলো বন্ধ হয়ে আছে। এবং এই জায়গা থেকে স্থানীয় মানুষের কিন্তু বরাবরই একটা দাবি ছিল যাতে জেলা পরিষদে নির্বাচিত প্রতিনিধি, জনপ্রতিনিধি নিয়োগ দেওয়া হয়, বা নির্বাচিত যদি ক্ষমতা নেই সেক্ষেত্রে হয়তো এই সমস্ত নিয়োগগুলো কিন্তু দীর্ঘসূত্রিতা সেটা কিন্তু বন্ধ হবে। বিশেষ করে পার্বত্য জেলাতে প্রায় 5 শতাধিক প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেখানে এখন কিন্তু শূন্য পদের সংখ্যা 425টি। এই সমস্ত শূন্য পদে শিক্ষক না থাকার কারণে প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষা কার্যক্রম সেটা ব্যাহত হচ্ছে। একই সাথে সিভিল সার্জন বা স্বাস্থ্য বিভাগের যে প্রায় 200 শতাধিক পদ খালি রয়েছে। আমি যদি আপনাকে একটু বিষয় বলতে চাই, সর্বশেষ 2019 সালে জানুয়ারি মাসে জেলা প্রাণী সম্পদ যে অফিস, সেখানে কিন্তু 38 জনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়, কিন্তু প্রায় 2 বছরের কাছাকাছি হলেও এখনো পর্যন্ত অন্য যে প্রক্রিয়াগুলো আছে, অর্থাৎ মৌখিক পরীক্ষা, সেটা কিন্তু এখনো পর্যন্ত নিতে পারেনি জেলা পরিষদ এবং তাদের নিয়োগটা কিন্তু ঝুলে আছে। এই বিষয়ে যখন আমরা যে কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি কিন্তু আমাদের কাছে এক ধরনের অপারগতা স্বীকার করেছে। যেহেতু জেলা পরিষদ এই সমস্ত নিয়োগগুলো ঝুলিয়ে রেখেছে, তাদের পক্ষে কিন্তু নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না, এবং যে কারণে তাদের যে কার্যক্রম, জনবল সংকটের কারণে তাদের কার্যক্রমগুলো কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একইভাবে আপনি জানেন, খাগড়াছড়ি একটা পার্বত্য জেলা, একটা কৃষিভিত্তিক এখানকার অর্থনীতি। সেই কৃষি বিভাগে সর্বশেষ নিয়োগ হয়েছিল 2013 সালে। এরপর থেকে কিন্তু গত 7 বছর নিয়োগ না হওয়ার কারণে এখানে কিন্তু কোনো ধরনের এই পদগুলো কিন্তু ঝুলে রয়েছে। তা আসলে সবকিছু মিলিয়ে বলা যায়, আসলে পার্বত্য জেলা পরিষদে যতদিন পর্যন্ত নির্বাচিত জনপ্রতিনিধিরা ক্ষমতা না নেবে এবং এখানকার অনিয়ম, দুর্নীতি, এই সমস্ত বিষয়গুলো যদি বন্ধ না হয়, সেক্ষেত্রে কিন্তু নিয়োগগুলো আসলে ত্বরান্বিত হবে না। এবং আমরা এই বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে কথা বলেছি, উনি বলেছেন আসলে করোনার কারণে কিছুটা দেরি হচ্ছে, কিন্তু করোনা এসেছে বাংলাদেশে 8 মাস, এর আগে প্রায় আরও 6 বছর 7 বছর সময় কিন্তু জেলা পরিষদ নিয়োগগুলো শেষ করতে পারেনি। যে কারণে আসলে বারবারই মানুষের অভিযোগ যে জেলা পরিষদের যে সমস্ত নিয়োগগুলো হয় সেগুলো যাতে স্বচ্ছতার সাথে হয়, দুর্নীতিমুক্ত হয়, এটা মানুষের একটা দাবি রয়েছে, এখানকার মানুষের একটা প্রাণের দাবি। এই ছিল আসলে খাগড়াছড়ি জেলা পরিষদের নিয়োগের বিষয় সর্বশেষ। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ভবনের পলেস্তারা খসে পড়া, কয়েকদিন পর পর ভবন সংস্কার, এমন অভিযোগ বেশ কয়েকটি কলেজের ভবন নিয়ে। অনিয়মের কারণেই এমন অবস্থা তৈরি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এসব বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলছে শিক্ষা মন্ত্রণালয়। ভোলা সরকারি কলেজ 2015 সালে 5 তলা ভিত বিশিষ্ট ভবনের 3 তলার কাজ শেষ হয়, অথচ কাজ শেষ হওয়ার পর
5 বছর পার হতেই ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীরা। কলেজ কর্তৃপক্ষ বলছে ভবনে ক্লাস নেওয়াটাকে ঝুঁকিপূর্ণ বলছেন তারা। বুয়েট থেকে একদল বিশেষজ্ঞ এসছেন, তারা পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং মৌখিকভাবে তাদের কাছ থেকে যেটা শুনেছি, কলামে যেখানে রড থাকার কথা 12টা, সেখানে আছে নাকি মাত্র 5টা রড আছে। তো কাজে এটা খুব আতঙ্কজনক। নির্ধারিত মাপের চেয়ে কম রড ব্যবহার করা সহ নানা অনিয়মের কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে তদন্ত প্রতিবেদনেও উঠে আসে। ভবন যখন নির্মাণ হয় তখন ভোলার নির্বাহী প্রকৌশলী ছিলেন দেলোয়ার হোসেন, তবে তিনি এর দায় নিতে রাজি হননি। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হচ্ছেন, এটা সারপ্রাইজ ভিজিট করবেন, তার পক্ষে তো দাঁড়িয়ে রড গুনে ফাউন্ডেশন ঢালাই করা, রডের কলামে ধরেন একটা বিল্ডিং এর যে 70টা কলাম থাকে, এই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ঢালাই করবেন? এদিকে লক্ষ্মীপুর সরকারি কলেজের এই ভবন সংস্কারের কাজ বছরের পর বছর ধরে চললেও স্থায়ী সমাধান হয় না। সংস্কার কাজে অনিয়মের কারণেই এমন অবস্থা হচ্ছে বলে অভিযোগ। প্রতি বছরই এই মেরামত ব্যয় হিসেবে সরকারের অনেক টাকা খরচ হয়। সরকার যদি এই ভবনগুলো পুনরায় নির্মাণ করে দেন এবং এই ভবনগুলো পুনরায় নির্মাণ করার ফলে যেমন একদিকে সরকারের অর্থ সাশ্রয় হবে, এমন অনেক অভিযোগই আছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের নির্মাণ এবং সংস্কার কাজ নিয়ে। শিক্ষা মন্ত্রণালয় বলছে সব বিষয়ে তদন্ত হবে, অনিয়মের সাথে যারাই জড়িত থাকবে তাদের ছাড় দেওয়া হবে না। মানের প্রশ্নে যদি কোনো ধরনের দুর্বলতা থাকে, মানের প্রশ্নে যদি নিম্নমানের কাজ হয়, এটা বলবো না যে সর্বক্ষেত্রে এটা হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে না যে তা নয়, যেখানে হচ্ছে সেখানে আমরা স্পেসিফিক্যালি ব্যবস্থা নিব। নির্মাণ কাজ চলার সময়ও নজরদারি জোরদার করা হবে বলছে মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মাইন্ডেড হাসপাতালে এএসপি আনিসুল করিম শিপন হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে রংপুর, ফরিদপুর ও মানিকগঞ্জে। দুপুরে 9 দফা দাবিতে রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। এ সময় তাদের সঙ্গে অংশ নেন স্থানীয়রা। দ্রুত সময়ে হত্যাকারীদের বিচার, অপরাধীদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে আসামির আত্মহত্যার ঘটনায় কারারক্ষী কায়সার হোসেনকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া 2 কারারক্ষী কায়সার হোসেন ও আনসার আলীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে কর্তৃপক্ষ। কারা কর্তৃপক্ষ জানায় গতরাত 3:15টায় জেল হাসপাতালে টয়লেট থেকে ধর্ষণ মামলার আসামি হানিফ খলিফার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার গলায় হাসপাতালের মশারি দিয়ে ফাঁস দেওয়া ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেলে পাঠানো হয়েছে। গত 1 অক্টোবর আসামি হানিফকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে তাকে জেল হাজতে পাঠানো হয়। পরে তাকে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জামালপুরে ভূমি অধিগ্রহণ শেষ না করে নির্মাণ শুরু করায় থমকে গেছে রেলওয়ে ওভারপাসের কাজ। প্রকল্পের মেয়াদ পেরিয়ে গেলেও কাজ হয়েছে মাত্র 20 ভাগ। ভূমি মালিকদের ক্ষতিপূরণ না দেওয়ায় তৈরি হয়েছে জটিলতা। যানজট নিরসনে জামালপুর শহরের রেলগেট লেভেল ক্রসিংয়ে রেলওয়ে ওভারপাস প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল 30 জুনের মধ্যে, কিন্তু ভূমি অধিগ্রহণের টাকা পরিশোধ না করায় প্রকল্প এলাকার পূর্ব পাশের স্থাপনা সরানো যায়নি। অন্য পাশে কাজ শুরু হলেও সড়কে খানাখন্দ সৃষ্টি হয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। পশ্চিম পাশ দিয়ে ভাঙা হলেও পূর্ব পাশে এখনো ভাঙা নাই, কোনো টাকাও দিচ্ছে না তারা। বিশেষ অনুরোধ জানি তারা আমাদের অধিগ্রহণের টাকা দেয়, নাহলে আমরা পথে পড়ে যাচ্ছি। কাজে এত লেট হয়েছে, রাস্তার মধ্যে কচুরিপানা হয়ে গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে প্রকল্প এলাকা বুঝিয়ে না দেয়ায় রেলওয়ে ওভারপাস প্রকল্পের কাজ এগোনো যাচ্ছে না। জায়গা বুঝাই দেওয়ার না কারণে আমরা আজকে 2 বছর ধরে এখানে চালিয়ে জনগণের ভোগান্তি হচ্ছে, আমরা নিজেরা বিরক্ত হচ্ছি। তবে দ্রুত এই সমস্যা সমাধানের কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ভূমি অধিগ্রহণে দীর্ঘ সময় লাগার কারণে এবং বরাদ্দ না থাকার কারণে আমরা অপর পাশে ঠিকাদারকে জায়গা বুঝিয়ে দিতে পারিনি। এখন আমরা বরাদ্দ পেয়েছি এবং ভূমি অধিগ্রহণ কাজও শেষের দিকে। আমরা দ্রুত আশা করতেছি এ পাশে ভূমি অধিগ্রহণ শেষ করে কাজটা দ্রুত গতিতে শেষ করতে পারবো। ক্ষতিপূরণের টাকা সড়ক বিভাগ বুঝিয়ে দিলেই স্থাপনা সরানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আমাদের এনে তো জটিলতা নেই, আমাদের এনে তো আমরা কোনো কারণ আটকে আসছি না, টাকাটা দিলে তো পেমেন্ট হয়ে যাবে। 53 কোটি 38 লাখ টাকা ব্যয়ে 1.25 কিলোমিটার দীর্ঘ ওভারপাসের কাজ শুরু হয় 2019 সালের 17 ফেব্রুয়ারি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
আজ থেকে নিরাপদ পানি সরবরাহ করা হচ্ছে চুয়াডাঙ্গা পৌর এলাকায়। দুপুরে পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন। পৌর এলাকার 10,000 গ্রাহক পাবেন পানযোগ্য নিরাপদ পানি। নির্দিষ্ট সময়ে দিনে দুবার পাইপলাইনের মাধ্যমে এই পানি সরবরাহ করা হবে। পৌরবাসী সংরক্ষণ করে তা পান করতে পারবেন। কর্তৃপক্ষ জানায় 10 কোটি টাকা ব্যয়ে 2015 সালে শুরু হয় এই প্রকল্পের কাজ। কিডনি রোগীদের উন্নত চিকিৎসা সেবায় নোয়াখালীতে চালু হলো কিডনি ডায়ালাইসিস কমপ্লেক্স। এটি জেলা সদর হাসপাতাল পর্যায়ে প্রথম কিডনি ডায়ালাইসিস কমপ্লেক্স। 250 শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের কিডনি বিভাগের তত্ত্বাবধানে এটি চালু করা হয়। কমপ্লেক্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইকরামুল করিম চৌধুরী ও সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন। এই কিডনি ডায়ালাইসিস ইউনিটে কম খরচে রোগীদের পরীক্ষা নিরীক্ষা সহ উন্নত সেবার ব্যবস্থা রয়েছে। প্রতিদিন 3 শিফটে 80 জনকে ডায়ালাইসিস দেওয়া সম্ভব হবে। এছাড়া হেপাটাইটিস বি ও সি পজিটিভ রোগীদেরও আলাদা করে চিকিৎসার ব্যবস্থা রয়েছে এই হাসপাতালে। এক জমিতে একই মৌসুমে একাধিক ফসলের ধারণা বদলে দিয়েছে গাইবান্ধার আমির আলীর জীবন। সাথী ফসল চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন তিনি, হয়েছেন কোটিপতি, পেয়েছেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকও। অনেকের কাছেই আমির আলী এখন অনুকরণীয়। 30 বছর আগে স্থানীয় একটি সংস্থার কাছ থেকে বিনামূল্যে পেঁপের চারা পান দিনমজুর আমির আলী। সে সময় 8 শতক জমিতে পেঁপের পাশাপাশি সাথী ফসল হিসেবে আদার চাষও করেন তিনি। প্রথম দফা চাষেই 20,000 টাকা লাভ পেয়ে বনে যান পুরোদস্তুর কৃষক। এই সাথী ফসল পদ্ধতি বদলে দেয় তার জীবন। আমির আলী এখন নিজের প্রায় 4 একর জমিতে চাষ করছেন মাল্টা, কমলা, তিল, আখ, কলা সহ 10 থেকে 12 রকম ফল ও সবজি ফসল। শুধু কৃষি কাজ করেই জমিয়েছেন কোটি টাকা। কখনো কোনো জমি ফেলে দেওয়ার চেষ্টা করি না। 3.5 একরের মধ্যে অনুমানিক 40 থেকে 50 শতক আছে আমার 3 প্রকার ঘাস। আর জমির যে বড় বড় আইলগুলি আছে, আইল দিয়ে আছে পূর্বপুরুষের দুবলে ঘাস। আর আমি এখান থেকে শুরু করে পেতায় আমার 1 একরের মধ্যে আদা আছে, আদার উপরে পেঁপে আছে, পেঁপের সাথে আমার থাই 7 পেয়ারা আছে, তার সাথে পূর্বপুরুষের ছিটানো তিল আছে, তিলের সাথে আমি বীজ তৈরি করে যে বেসমো নবরত্ন কচু, তাহলে এখানে 5 রকমের ক্ষেত আছে। আমির আলীর বাগানে কাজ করে এলাকার অনেকেই স্বাবলম্বী। কৃষি শ্রমিক রানা মিয়া জানান, উপার্জনের জন্য ঢাকা সহ বিভিন্ন এলাকায় কাজ করেছেন, তবে সচ্ছলতা এসেছে আমির আলীর বাগানে কাজ করেই। পরিবর্তন আছে যে দীর্ঘদিন ধরে বেশ কিছুদিন হলো আমি কাজ করতেছি এখানে, বেশ ভালো লাগে আমাদের এখানে। আমিও একজন উদ্যোক্তা হই এনার কাছে আসি ইয়ের জন্য, সাজেশন নেওয়ার জন্য। এখন আমি এনার কাছ থেকে সম্পূর্ণ জেনে শুনে তারপর আমি নিজেও একটা এরকম কিছু করব। এখন আমির আলীর খামার দেখতে আসেন অনেকেই। সরকারি সহায়তা পেলে আমির আলী আরও ভালো কিছু করতে পারবে বলে মনে করেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। কৃষি বিভাগের লক্ষ্যই কিন্তু তাই যে আমরা একটা জমিতে যত বেশি ফসল করতে পারবো তত আমাদের উৎপাদন বাড়বে এবং কৃষকের আয় হবে। আমির আলীকে দেখে অনেক কৃষক অনুপ্রাণিত হচ্ছে এবং আমাদের কৃষি সম্পদ অধিদপ্তর আমির আলীর ক্ষেতটাকে আমরা পরিদর্শন করাই এবং যাতে অনুপ্রাণিত হয় অন্যান্য কৃষক, সেটা আমরা করছি। কৃষিকাজে অবদানের জন্য বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকও পেয়েছেন আমির আলী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। হাইটেক পার্ক, অথচ নেই ডেডিকেটেড ইন্টারনেট সংযোগ। আবিষ্কারের আতরঘর হওয়ার কথা থাকলেও 3 বছরে নেই কোনো উদ্ভাবন। যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে এখনও খালি 38% জায়গা। তবে আইসিটি মন্ত্রণালয়ের প্রত্যাশা আগামী 10 বছরে সত্যি আতরঘরে পরিণত হবে এই পার্ক। 2017 সালে যাত্রা শুরু করে বাংলাদেশের সিলিকন ভ্যালি খ্যাত যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক। প্রত্যাশা ছিল আইটি সেক্টরের মেধা বিকাশ ও আবিষ্কারের আতুরঘর হবে এটি। তবে গত 3 বছরে প্রত্যাশার সিকিভাগও পূরণ হয়নি। 305 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পার্ক এখন পর্যন্ত বিনিয়োগ এসেছে মাত্র 60 কোটি টাকা। 50টি প্রতিষ্ঠান জায়গা বরাদ্দ নিল, বাস্তবে 38টি, যার মধ্যে 6টির কোনো কার্যক্রম নেই। সফটওয়্যার তৈরির প্রতিষ্ঠান নেই বললেই চলে। যারা আছেন তাদের বেশিরভাগই প্রশিক্ষণধর্মী অথবা কল সেন্টার। অভিযোগ আছে বিদ্যুৎ বিল নিয়ে নেই শক্তপোক্ত ইন্টারনেট সংযোগও। 2,40,000 টাকা ডিমান্ড চার্জ দিতে হচ্ছে পিডিপিকে। সেই সাথে আমাদের কিছু সিস্টেম লসও আসে, যার কারণে পার ইউনিট কস্ট
বাণিজ্যিক রেটের চেয়ে বেশি পড়ে যায়। ইন্টারনেট সার্ভিস হচ্ছে হ্যাঁ এখানে তারা টাকা খরচ করে নিচ্ছে, বাট এটাকে যদি প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম করা যায় যে একজন ইনভেস্টর আমাদের কাছ থেকে স্পেস নিল, সাথে সাথে সে হচ্ছে ইন্টারনেট উচ্চতর গতির ইন্টারনেট পেয়ে গেল, তাহলে তারা দ্রুততার সাথে হয়তো আগাতে পারবে। অন্তত ৫,০০০ কর্মসংস্থানের আশা নিয়ে যাত্রা শুরু করেছিল এই হাইটেক পার্ক। বর্তমানে কাজ করছেন ১,৫০০-এর মতো কর্মী। আইসিটি প্রতিমন্ত্রী অবশ্য ৩ বছরের অগ্রগতিতে সন্তুষ্ট। সময় তো মাত্র ৩ বছর এখনো পূর্ণ হয়নি। আপনি যদি খেয়াল করেন যে সিলিকন ভ্যালি আমেরিকার ৬২ বছর লেগেছে সেখানে একটা কালচার তৈরি করতে। ভারতে ৮০-র দশকে তারা প্রথম হাইটেক পার্ক প্রতিষ্ঠা করা শুরু করে। ৪০ বছর লেগেছে ভারতের এই আইটি পার্কগুলো প্রতিষ্ঠিত হতে। আমাদের সেখানে কেবলমাত্র ৩ বছর হলে আমরা শুরু করেছি। আমি ভীষণভাবে আশাবাদী যে আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে এই যশোরটা একটা আইটি হাব হিসেবে সারা বাংলাদেশের কাছে পরিচয় লাভ করবে। পার্কটির মূল ১৫ তলা ভবনে ১ লাখ। এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।